প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের আইন অনুযায়ী বিচার হবে। যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতে আমাদের সচেতন থাকতে হবে। তদন্ত চলছে, শিগগিরই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, জুলাই জাতীয় সম্মেলনের স্বরাষ্ট্রমন্ত্রী। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। খামেনির শেষ বিদায়ে শোকাহত মানুষের ঢল, সমাবেত শতাধিক দেশের কূটনীতিক, শোক পরিণত শক্তির বার্তায়। গিজগিজ মানুষে কমছে সবুজ, বাড়ছে কংক্রিট আর যন্ত্রের দৌরাত্ম্য। ঢাকা মেগাসিটি যেন আরবান হিট আইল্যান্ড। নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে পরিবর্তিত হয়ে একটা মরুময় আবহাওয়ার দিকে আমরা চলে যাচ্ছি। বাতাসে দূষিত কণার পরিমাণ বেশি, একদম নিম্ন স্তরে এইরকম দূষিত কণার পরিমাণ বেশি থাকার কারণে তারাও তাপকে আটকে রাখে। সারা দেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাংলা কিওয়ার্ড। লেনদেনে 1% মার্চেন্ট চার্জ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। যারা জুলাই হত্যাকাণ্ডে দায়ী, আইন অনুযায়ী তাদের বিচার হবে, তবে বিচারের নামে যেন অবিচার না হয় সেদিকেও লক্ষ্য রাখবে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, জাতিকে বিভক্ত করে সামনে এগিয়ে যাওয়া যায় না, দেশকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যেতে চায় সরকার। 24-এর গণ অভ্যুত্থানে ইতিহাসে বাকবদল দেখেছে বাংলাদেশ। গদি ছাড়তে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সরকার। অভূতপূর্ব সেই ঘটনার 2 বছর পূর্তি। এমন উপলক্ষে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলন। আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মরণ করেন জুলাই শহীদ ও আহতদের ত্যাগের কথা। যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। প্রধানমন্ত্রী বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়াই সবার লক্ষ্য। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। বিএনপি সরকার প্রতিশোধে বিশ্বাসী নয়, জুলাইয়ের হত্যাকারীদের আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। প্রধানমন্ত্রী বলেন, জাতিকে ঐক্যবদ্ধ রেখে সামনে এগোতে চায় সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। আজকে সময় এসেছে আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে বিএনপি সরকার, জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর কোন শক্তি আমাদেরকে এই লক্ষ্য অর্জন থেকে কোনোভাবেই আমাদেরকে বিচ্যুত করতে না পারে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, দলটির বিচার শুরু হবে শিগগিরই, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে গুম খুনের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার করার দাবি জানান জুলাই শহীদ ও পরিবারের সদস্য এবং আহতরা।
24 শহীদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় সম্মেলনের। অংশ নেন 1 জুলাই শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা সহ অসংখ্য শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যাদের ডাকে আমার সন্তান মারা গেছে তারা তো আমার খোঁজ খবর নেয় নাই। তাদের আবেগঘন বক্তব্যে ভারী হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। আমি এই হত্যার বিচার চাই। আমার ভাইয়ের রায় প্রকাশ করা হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমি বাস্তবায়ন দেখতে চাই। পাখির মতো মানুষ গুলি করেছে, গুলি করেছে, প্রতিযোগিতা করে গুলি করেছে, কি দোষ করেছিল আমার সন্তানরা। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিও উঠে আসে সম্মেলন থেকে। কেউ কেউ জানান নানান অভিযোগের কথা। আমরা যারা হাত পা হারাইছি তাদের এখনো আমাদের সরকারের পক্ষ থেকে তাদের হাত পায়ের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় নাই। কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। অনুষ্ঠানে মন্ত্রীরা জানান জুলাই শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার। জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেয়, স্মরণ করি এবং এ বিষয়ে আমরা এটাকে বিবেচনায় নিয়ে আপনাদের যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। যারা জুলাই চেতনার কথা বলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে তাদের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখ লাখ শোকাহত মানুষের ঢল। খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদ রূপ নেয় কোটি ইরানির শোক, শ্রদ্ধার, ভালোবাসার মিলনস্থলে। সর্বোচ্চ নেতাকে হারালেও ইরানিদের বিশ্বাস ও প্রতিরোধের মনোভাবে সামান্য চির ধরেনি, বরং শোক রূপ নিয়েছে ঐক্য, প্রতিরোধ এবং নতুন সংকল্পের প্রতীকে। অশ্রুসিক্ত মানুষের ঢল, কারো হাতে প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি, কারো হাতে ইরানের রাষ্ট্রীয় পতাকা। বিশ্ব নেতাদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এবার বিদায় জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ভোর হতেই রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় ধর্মীয় কমপ্লেক্সের বাইরে জড়ো হয়েছেন হাজারো মানুষ। যান চলাচলে কঠোর বিধিনিষেধ থাকায় কয়েক কিলোমিটার হেঁটে অনুষ্ঠান স্থলে আসছেন অনেকেই। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরান এখন বৈশ্বিক কূটনৈতিক সমাবেশের নগরী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে হাজির বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সহ শতাধিক দেশের প্রতিনিধি। আর যাদের মধ্যে রয়েছেন পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরাও। তবে অনুপস্থিত পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্র দেশগুলো। যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি, তার মধ্যেই তেহরানে গ্র্যান্ড মুসল্লায় চলছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা। শোক, শ্রদ্ধা আর কূটনীতিকদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয়েছে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানাজায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। তার এই অংশগ্রহণ ঢাকা তেহরানের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ওসিম মুনিরও যোগ দিয়েছেন। ছিলেন ভারতের সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরাও। খামেনির শেষ বিদায়ে জড়ো হয়েছেন চীন, রাশিয়া, তুরস্ক সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। তবে পশ্চিমা বিশ্বের কোনো শীর্ষ প্রতিনিধি বা তাদের মিত্র দেশগুলোকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে রাষ্ট্রীয় এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, পরিণত হয়েছে ইরানের কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক প্রভাব এবং বিশ্বজুড়ে তার মিত্রদের সংহতিরও এক বিরল প্রদর্শনের মঞ্চে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। শোক আর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। লাল পতাকা হাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় ইরানিদের ঢল। যাদের কণ্ঠে উঠে এসেছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে তেহরানের অদম্য শক্তি আর সংহতির বার্তা।
পৃথিবী থেকে ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্রে মেতেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আজ প্রশ্ন উঠছে, কতটা সফল দুই মিত্রশক্তি? খামেনিকে হত্যার পরও ইরানিদের স্বর দমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর 4 মাস পর সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় ঢল নেমেছে সাধারণ মানুষের। হামলার শঙ্কার মধ্যে আর্তনাদ ও প্রতিশোধের বার্তা। লাল পতাকা হাতে উপস্থিত লাখো ইরানি। এ শোকযাত্রায় আমেরিকার ধ্বংস হোক ও প্রতিশোধ প্রতিশোধ স্লোগান দিচ্ছেন তারা। সমবেত শতাধিক দেশের প্রতিনিধি। এর আগে ইরানে এত বিশাল জনসমুদ্র দেখা গেছে 1989 সালের 6 জুন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায়, যেখানে প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছিল। সেখান থেকেই শুরু দীর্ঘ 36 বছর পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে দাপটের সঙ্গে ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে অটল ছিলেন খামেনি। খামেনির শেষ বিদায়ের আয়োজনে এই জনসমুদ্রে ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তির উদযাপন। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে ইরান। ইরানের এমন জনস্রোত কি প্রমাণ করছে? অনেক গণমাধ্যমের খবরে উঠে এসেছে ইরান দেখাতে চাইছে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের নীতি, অভ্যন্তরীণ ঐক্য এবং আঞ্চলিক প্রভাব এখনও অটুট। আফরিন মৌ, নিউজ 24। অতিরিক্ত মানুষের চাপে কমছে রাজধানীর সবুজ অঞ্চল, বিপরীতে বাড়ছে কংক্রিটের আবরণ আর যন্ত্রের দৌরাত্ম্য। এসবের আড়ালে তাপমাত্রা বেড়েই চলেছে অস্বাভাবিক হারে। আর এ নিয়ে পরিবেশবিদরা বলছেন, ঢাকা মেগাসিটি এখন এক আরবান হিট আইল্যান্ড। তাই ঢাকার প্রকৃতি হারিয়ে ফেলেছে তার স্বাভাবিক চরিত্র। শাহ আলীজের রিপোর্ট। বর্ষা এলে গ্রীষ্মের খরতাপ কমে, মেলে খানিকটা শীতল পরশ, কিন্তু এবার এমন পরশে ঘাটতি। ঢাকায় কয়েকদিন ধরেই স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি, 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিশ্বের দ্বিতীয় জনবহুল এই শহরে কোনো এক জাদুর টানে সারা দেশ থেকে ছুটে আসে মানুষ। তাদের বাড়তি চাপে কমে সবুজের আচ্ছাদন, বাড়ে কনক্রিটের আবরণ, নগরের তাপমাত্রা। বাইরে তো কাজকর্ম আছে, ইনশাল্লাহ ভালো লাগে না, এই জন্য ঢাকায় চলে আসি। ঢাকায় আমার ভালো। গ্রামে আর কি পরিশ্রমটা করলে একটু ইনকামটা কম, আর ঢাকায় পরিশ্রমটা করতে পারলে ইনকাম হয়। সবুজ প্রকৃতিকে বলা হয় শহরের ফুসফুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শহরে দরকার 15 থেকে 20% সবুজ এলাকা। ঢাকায় আছে মাত্র 4 থেকে 8% মতো। নাতিশীতোষ্ণ আবহাওয়া থেকে পরিবর্তিত হয়ে একটা মরুময় আবহাওয়ার দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আমাদের হিট ওয়েভের সংখ্যা, তীব্রতা এবং ডিউরেশন বৃদ্ধি পাচ্ছে। আগে হিট ওয়েভ 1 বছরে 1টি বা 2টি হতো, এখন 4-5টি হচ্ছে। ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্য বলছে ঢাকায় জনসংখ্যা 3.5 কোটির উপরে। মানুষ বেশি, তাই যান্ত্রিক বাহনও বাড়তি। পিচ ঢালা পথ, অগণিত দালান কোঠা আর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রেও সয়লাভ চারদিক। যেসবের আবডালে তাপমাত্রা বেড়ে চলেছে হু হু করে। রাজধানী ইন্ডাস্ট্রিয়াল প্রোন এরিয়া, সুতরাং বাতাসে দূষিত কণার পরিমাণ বেশি। একদম নিম্ন স্তরে এইরকম দূষিত কণার পরিমাণ বেশি থাকার কারণে তারাও তাপকে আটকে রাখে, স্থাপনা তাপকে আটকে রাখে। আবার ঘরের তাপমাত্রাকে ঠান্ডা করে বাইরে এই এয়ার কুলার, রেফ্রিজারেটর, এসি তারা তাপ ছেড়ে দেয়। আমরা এই শীতল থাকার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করতে এতদিন ধরে, সেগুলো আমরা কমিয়ে ফেলেছি। যেগুলো হিটওয়েভ তৈরি করে, সেগুলো আমরা বৃদ্ধি করে ফেলেছি। পরিবেশবিদরা বলছেন, বসবাসযোগ্য শহর চাইলে প্রাণের সঞ্চার ঘটাতে হবে এর প্রকৃতিতে, ঠেকাতে হবে রাজধানীমুখী মানুষের স্রোত। জাতিসংঘ প্রক্ষেপণ বলছে 2050 সাল নাগাদ ঢাকার জনসংখ্যা হবে কমপক্ষে 5 কোটি। অতিরিক্ত এই জনসংখ্যাকে জায়গা করে দিতে কেটে ফেলতে হবে গাছ, তৈরি হবে কনক্রিটের নতুন অরণ্য। পরিবেশবিদদের মতে শুধু বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাব কিংবা বৈশ্বিক উষ্ণায়নই নয়, মানুষের তৈরি এসব কারণেও তখন বেড়ে যাবে ঢাকার তাপমাত্রা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। উন্নয়নের ধারাবাহিকতায় একটি নতুন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার, জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোকিত লালমনিরহাট আন্দোলন এর উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সামাজিক অপরাধ রোধে
একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান সরকারের আরও 2 মন্ত্রী। সামাজিক অপরাধ রোধে আলোকিত লালমনিরহাট আন্দোলন আয়োজনের শুভ উদ্বোধন। লালমনিরহাট এমটি ইনস্টিটিউটে এর উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাগো ভাই তিস্তা বাঁচাও আন্দোলন সফল হয়েছে। জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, সরকার এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। আমাদের আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি বন্ধুগণ। আজকে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে গড়ে তোলবার জন্য একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সে আন্দোলন শুরু করি। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, সামাজিক অপরাধে যারা জড়িত তাদেরকে নিয়ে কাউন্সেলিং করা হবে। সমাজে বিভিন্ন কিছু অনাচার হয়, এগুলো থেকে দূরে থাকা যাবে। দূরে থেকে লালমনিরহাটকে সত্যি সত্যি বাংলাদেশে 64টা জেলার মধ্যে সবচেয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, দাদন ব্যবসা, দুর্নীতি এই 6টি সামাজিক অপরাধ রোধে কাজ করবে আলোকিত লালমনিরহাট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বাংলা কিউআর লেনদেন। তবে নতুন নিয়মে ভ্যাট সহ 1% মার্চেন্ট চার্জ নির্ধারণ করায় অসন্তোষের কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীর শাহবাগে এক ক্যাম্পেইনে অংশ নেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, ফ্যাসিস্ট সরকার প্রযুক্তি ব্যবহারে জনগণকে সংযুক্ত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। নগদবিহীন লেনদেনে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে বাংলা কিউআর কোডের মাধ্যমে। 1 জুলাই থেকে যা বাধ্যতামূলক করা হয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠানে, এরপর থেকেই বাড়ছে ব্যবহার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, প্রথম 2 দিনেই এই মাধ্যমে লেনদেন হয়েছে 77,165 বার, টাকার পরিমাণ 22 কোটির বেশি। তবে খুচরা কেনাকাটায় ভ্যাট সহ ন্যূনতম 1% মার্চেন্ট চার্জ নির্ধারণ করায় বাড়তি খরচের দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এতে খরচ বেড়ে যাওয়ায় অসন্তুষ্ট তারা। এই বিষয়ে অবশ্যই আমাদের একটু লস হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে যতটুকু সম্ভব কমিয়ে আনা, তাইলে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের জন্য এটা অনেক ভালো হয়। এখানে আমার বাচ্চাকে একটা জুস খাওয়াইলাম, এই পেমেন্টটা করলাম এই বাংলা কিউআর দিয়ে বিকাশের মাধ্যমে। খুব ইজিলি, খুব অল্প সময় এটা করতে পারছি। এটা তো অনেক সুবিধা, যে কোনো অ্যাপসের মাধ্যমে এটাতে আপনি লেনদেন করতে পারেন। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, টেকসই এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিকভাবে কার্যকর করতেই এই নতুন মাশুল নির্ধারণ করা হয়েছে। আমি একজন সাধারণ ক্রেতা, আমি 100 টাকার পণ্য ক্রয় করছি, আমি কিন্তু 100 টাকার বেশি দিতে হবে না, আমি 100 টাকাই দিব। কিন্তু যিনি মার্চেন্ট, উনি 100 টাকার পরিবর্তে 99 টাকা পাবেন। এদিকে শনিবার শাহবাগে বাংলা কিউআরের প্রচারণায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার, যেখানে বাংলা কিউআর বড় ভূমিকা রাখবে। সর্বক্ষেত্রেই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আমাদের বাড়িয়ে দেওয়া উচিত। লেনদেনের ক্ষেত্রে বাংলা কিউআর কোড অত্যন্ত আস্থাভাজন একটি মাধ্যম। ব্যবসায়িক জটিলতা ও বাড়তি খরচের বোঝা দূর করে মানুষকে আরো প্রযুক্তি নির্ভর ও নগদবিহীন লেনদেনের আহ্বান জানান তথ্যমন্ত্রী। বাংলা কিউআর কোডের মাধ্যমে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস মিলছে, তবে এখনই স্বস্তির সুযোগ নেই। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এক আয়োজনে এসব কথা উঠে আসে। বিশাল বাজেট বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। বড় অঙ্কের বাজেট ঘাটতি এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের চক্র সামষ্টিক অর্থনীতিকে ঝুঁকিতে ফেলছে। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এবারের বাজেট শীর্ষক ছায়া সংসদে উঠে আসে অর্থনীতির সম্ভাবনা আর সংকটের কথা। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, অতীতে অতি মূল্যায়িত মেগা প্রকল্পের নামে লুটপাটের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। বর্তমানের অর্থনীতি চাঙ্গা করতে জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে দেশীয় শিল্পের চাকা গতিশীল করতে হবে। আওয়ামী শাসনের আমলে মেগা প্রকল্পের নামে উন্নয়নের ফানুস তৈরি করে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। অতি মূল্যায়িত মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যেখানে 30 থেকে 40% ব্যয় ছিল ভুয়া ব্যয়।
এ সময় আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ বলেন, রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহে সুবাতাস থাকলেও ঋণের সুদ আর সরকারের বিশাল পরিচালন ব্যয় বাজেট বাস্তবায়নকে ঝুঁকিতে ফেলছে। তিনি আরও বলেন, বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সুদের উচ্চ হার কমানো জরুরি। এমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট রেট, জিডিপি গ্রোথ রেট, এক্সপোর্ট, অল দিস আর দ্য ম্যাক্রো ফান্ডামেন্টালস। এগুলো যদি স্থিতিশীল থাকে তখন দেশীয় উদ্যোক্তারাও যেমন বিনিয়োগ করতে এগিয়ে আসে, বিদেশিরাও আসবে। এ সময় চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান বিশেষজ্ঞরা। সরকারি ম্যানেজমেন্টে ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। চ্যাম্পিয়ন ধোনিতে মুখর তখন নিউজ 24-এর বার্তা কক্ষ। শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবলে দাপুটে পারফরম্যান্সে ট্রফি ঘরে তুলেছে নিউজ 24, আর শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বাসিত সহকর্মীরা। গ্রুপ পর্বে 3 জয় ও 1 ড্র নিয়ে সেমিফাইনালে ওঠে নিউজ 24। শেষ 4-এ চ্যানেলাইয়ের বিপক্ষে টাই ব্রেকারে 2-1 ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালে প্রতিপক্ষ গ্রিন টিভিকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় নিউজ 24। আলহামদুলিল্লাহ, জিতার অনুভূতি সবসময় ভালো। আমাদের ছেলেরা অবশ্যই ভালো খেলছে বলে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় দেশের ফুটবল ও ফুটবলারদের এগিয়ে নিতে উৎসাহ দেওয়ার কথা জানান তিনি। সব জায়গায় এরকম খেলাধুলা হচ্ছে, আজকে টেলিভিশন চ্যানেলের মধ্যে এত সুন্দর একটা ম্যাচ দেখে উপভোগ করতে পেরে আমি নিজেকে আসলেই ভাগ্যবান মনে করছি। আগামী দিনগুলোতে আরো বেশি দেখতে চাই। বিশেষ অতিথি গুলশান ট্রাফিক বিভাগের এডিসি জিয়াউর রহমান ভবিষ্যতেও এমন আয়োজনে নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন। পুলিশি কার্যক্রমের মাধ্যমে আমরা প্রতিটি আয়োজনকে যেন সফলভাবে আমরা বাস্তবায়িত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের পুলিশি সহযোগিতা অব্যাহত থাকবে। নিউজ 24-এর বার্তা প্রধান জানান, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি সৃজনশীল ও ক্রীড়ামুখী উদ্যোগেও এগিয়ে থাকবে নিউজ 24। শত ব্যস্ততার মধ্যেও প্রাণপণ চেষ্টা করে সবগুলো টেলিভিশনকে হারিয়ে আমরা একটা ধারাবাহিক উচ্চতায় গিয়েছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সংবাদ প্রচারে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, সংবাদ প্রচারের পাশাপাশি আমরা ক্রিয়েটিভ যে কাজগুলো রয়েছে সেখানেও আমাদের যে ঐতিহাসিকতার স্বাক্ষর, আমাদের যে প্রতিভার স্বাক্ষর, সেটি আমরা রাখব। পরে বসুন্ধরায় নিউজ 24-এর প্রধান কার্যালয়ে ট্রফি উদযাপনে মেতে ওঠে পুরো দল। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।